সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করবে না ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। আগামী শনিবার মস্কোতে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে এই দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ইরান বলেছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একথা বলেন। উইটকফের মন্তব্য তার আগের দিন করা মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ উইটকফ আগের দিন বলেছিলেন, ইরান জ্বালানি উৎপাদনের জন্য যদি খুব কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না। এরপর দিন বিবৃতিতে উইটকফ বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যে কোনো চূড়ান্ত ব্যবস্থার মধ্যে একটি কাঠামো তৈরি করতে হবে, যার অর্থ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। উইটকফ জানিয়েছেন, বিশ্বের জন্য এটা অপরিহার্য যে আমরা একটি কঠিন ও ন্যায্য চুক্তি করব, যা টেকসই হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটিই করতে বলেছেন। উইটকফের মতো একই কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাতিল চায় বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট। উইটকফের মন্তব্যের জবাবে আব্বাস আরাকচি বলেন, আমরা উইটকফের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি, তবে আলোচনার টেবিলে আসল অবস্থান স্পষ্ট করা হবে। তিনি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়ে আমরা আস্থা তৈরি করতে প্রস্তুত, তবে সমৃদ্ধকরণের নীতি আপোষযোগ্য নয়। গাজা উপত্যকায় বুধবার দখলদার সেনাদের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের। গাজা সিটিতে এই লড়াইয়ের ঘটনা ঘটে, যেখানে যোদ্ধারা পূর্ব পরিকল্পিত আক্রমণ চালিয়েছে সেনাদের ওপর। গাজা থেকে আল মায়দিনের প্রতিনিধি জানিয়েছেন, গাজা সিটির আল তুফাহ এলাকায় বুধবার যে সংঘর্ষ হয়েছে তা সাম্প্রতিক সময়ের মধ্যে ভয়াবহ। এদিন প্রতিরোধ যোদ্ধারা বড় ধরনের আক্রমণ চালিয়েছে দখলদার বাহিনীর ওপর। ঘটনার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা আল ওয়াফা হসপিটালের কাছে 24 ঘন্টার মধ্যে 3টি মার্কাভা 4 ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় ট্যাঙ্ক বিধ্বংসী আল ইয়াসিন 105 আরপিজি ব্যবহার করা হয়েছে। হামলাগুলো সফলভাবে ট্যাঙ্কে আঘাত এনেছে, তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী। এর আগে ইসলামিক জিহাদের সামরিক শাখা সারায়া আল কুদস জানিয়েছে, গাজা সিটির আল শিজাইয়া এলাকায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থান নিয়ে এক ইসরায়েলি সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে তাদের যোদ্ধারা। পৃথক এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজার সীমান্তবর্তী ইসরায়েলি বসতি নির ইস্তিহাক লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বেসামরিক ইসরায়েলিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে গাজার প্রতিরোধ সংগঠনগুলো। তারা এখনও 59 জন ইসরায়েলি পণবন্দীকে নিজেদের কাছে রেখেছে, যাদের উদ্ধার করার জন্য পুরো গাজাকে ধ্বংস করে ফেলেছে দখলদার বাহিনী। তবুও তারা প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে কিংবা পণবন্দীদের উদ্ধার করতে সক্ষম হয়নি। গাজার প্রতিরোধ সংগঠনগুলো বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি ছাড়া একজন পণবন্দীকেও মুক্তি দেবে না। যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার তথাকথিত বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলের সেনাদের রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। নিরাপত্তা অঞ্চল বা বাফার জোনে থাকা এসব ইসরায়েলি সেনারা যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে দেশটির মানুষকে সুরক্ষা দেবে। লেবানন ও সিরিয়াতেও নতুন করে তৈরি করা বাফার জোনে দেশটির সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলেও জানান তিনি। 3 সপ্তাহ আগে গাজায় নতুন করে অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনের 10% ভূখণ্ড ইসরায়েল দখলে নিয়েছে জানিয়ে কাটজ বলেন, এবার অতীতের মতো হবে না। যেসব এলাকা পরিষ্কার এবং দখল করা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেসব এলাকা ছাড়ছে না। তিনি আরও বলেন, গাজার যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে আইডিএফ শত্রু বা ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে বাফার হিসেবে নিরাপত্তা অঞ্চলে থাকবে। লেবানন ও সিরিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইসরায়েলের নীতি হলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব পণবন্দীর মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা এবং পরবর্তীতে হামাসকে পরাজিত করার জন্য একটি সেতু নির্মাণ করা। কিন্তু হামাস আবারও জোর দিয়ে বলেছে, যে কোনো স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে।
বুধবার হামাস বলেছে যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া এবং পুনর্গঠন শুরু করার প্রকৃত নিশ্চয়তা না থাকলে যে কোনো যুদ্ধবিরতি একটি রাজনৈতিক ফাঁদে পরিণত হবে। ইসরায়েলের দ্য হোস্টিজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম কার্সের পরিকল্পনাকে উদ্ভট কল্পনা বলে মন্তব্য করেছে। গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের আত্মীয় স্বজনদের এই সংগঠন বলেছে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সবকিছুর আগে পণবন্দীদের ফিরিয়ে আনা হবে, কিন্তু বাস্তবতা হলো তারা ফিরিয়ে আনার চেয়ে ভূখণ্ড দখলের দিকে বেশি মনোযোগী। ফোরামটি মনে করে একটি স্পষ্ট ও বাস্তব সমাধান রয়েছে, তা হলো একটি চুক্তির মাধ্যমে এক ধাপে সব পণবন্দীকে মুক্তি দেয়া। এজন্য প্রয়োজন হলে যুদ্ধ শেষ করা। পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে 180 ইহুদিকে প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার শতাধিক ইহুদিকে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে দেখা গেছে। এর আগে একসঙ্গে 30 জনের বেশি ইহুদি আল-আকসায় প্রার্থনা করতে পারতেন না, তবে এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে অনুমতি দেওয়া হলো। 1967 সালে আল-আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা। জেরুজালেমের প্রধান রাব্বি ঘোষণা করেছিলেন টেম্পল মাউন্টে আধ্যাত্মিকভাবে পবিত্র ইহুদি ছাড়া অন্য কেউ প্রার্থনা করতে পারবেন না, তবে বর্তমানে তা প্রায় অসম্ভব। অনেক অর্থোডক্স ইহুদি এ ব্যাপারে ভিন্নমত প্রকাশ করে বলেছেন এটা বৈষম্যমূলক আচরণ, সবারই প্রার্থনার অধিকার রয়েছে। এর আগে কয়েকজন মন্ত্রীও, বিশেষ করে দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির, ইহুদিদের সরাসরি আল-আকসায় প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন এ অবস্থায় পরিস্থিতি সহিংস রূপ নিতে পারে। ইরান পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে খুব বেশি দূরে নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফাল গ্রোসি। তেহরান সফরের কয়েক ঘণ্টা আগে বুধবার ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। রাফাল গ্রোসি বলেছেন পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন থেকে এখনও একটু দূরে আছে ইরান, তবে তারা এটি অর্জন করা থেকে খুব বেশি দূরে নেই, আর এটা সবাইকে স্বীকার করে নিতে হবে। গ্রোসি একটি ধাঁধার সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিকাশের তুলনা করে বলেছেন ইরানের কাছে পারমাণবিক সরঞ্জামের অনেক টুকরো আছে এবং তারা শেষ পর্যন্ত একদিন সেগুলো একত্রিত করতে পারে। বুধবার দিনের শেষ দিকে তেহরান পৌঁছেছেন রাফাল গ্রোসি। এই সফরে ইরানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। 2015 সালে 5 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির পর থেকে তেহরানের পারমাণবিক কার্যক্রমে নজরদারি চালিয়ে আসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। যদিও প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর 2018 সালে ওই চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মাঝে ইরান সফর করছেন গ্রোসি। 2019 সাল থেকে জাতিসংঘের এই পর্যবেক্ষক সংস্থাটির নেতৃত্বে রয়েছেন গ্রোসি। তিনি আশা প্রকাশ করে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের নতুন কূটনৈতিক প্রচেষ্টায় অন্তর্ভুক্ত হবে তার সংস্থা। এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা ও যাচাই বাছাই অপরিহার্য স্তম্ভ বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান আলোচনা থেকে ইউরোপকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। ভারত সরকারের ওয়াকফ আইন নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে 73টি পিটিশনের শুনানি হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ ওয়াকফ বাই ইউজার ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগের বিষয়ে সরকারের জবাব চেয়েছে। আদালতে প্রধান বিচারপতি সরকারকে জিজ্ঞাসা করেন, হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কি কোনো মুসলিমকে নেবে সরকার? যদি না নেয় তবে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? তিনি আরও বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। ওয়াকফ বাই ইউজার এমন একটি ব্যবস্থা যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তি ওয়াকফ হিসেবে গণ্য হয়। এসব সম্পত্তির কাগজপত্র না থাকলেও ওয়াকফ বা ইউজার আইনে মুসলমানদের বলে গণ্য হয়। তবে নতুন আইনে বলা হয়েছে বিরোধপূর্ণ বা সরকারি জমি অর্থাৎ কাগজপত্র আছে এমন জমিতে এটি প্রযোজ্য হবে না। পিটিশন আবেদনকারীদের পক্ষে আইনজীবী কপিল সিবাল বলেন, ওয়াকফ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। কয়েক হাজার বছর আগে ওয়াকফ তৈরি হলেও এখন কাগজপত্র চাওয়া হচ্ছে।
এই আইনজীবী আরও বলেন, ওয়াকফ বোর্ডে জেলা প্রশাসককে রাখা হয়েছে, তিনি সরকারের অংশ। তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক হবে। পিটিশন আবেদনকারীদের আরেক আইনজীবী অভিষেক সিংভি জানান, ভারতের 8 লাখ ওয়াকফ সম্পত্তির মধ্যে 4 লাখই ওয়াকফ বা ইউজার। এটা অনেক পুরনো ও এসব সম্পত্তির ক্ষেত্রে কারো কাছে কোনো কাগজপত্র নেই। নতুন আইনে এসব সম্পত্তির বৈধ কাগজ চাওয়া হবে, আর কেউ কাগজ দিতে না পারলে তাতে রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ সময় প্রধান বিচারপতি বলেন, আমরা শুনেছি দিল্লি হাইকোর্ট ও ওয়াকফ জমির ওপর তৈরি, অর্থাৎ সব ওয়াকফ বা ইউজার বা ব্যবহার ভিত্তিক ওয়াকফ ভুল নয়। এই জমি ওয়াকফ সম্পত্তির অংশ, এই জমির কোনো কাগজপত্র নেই। যেহেতু আদালত এই জমি ব্যবহার করছে, সেহেতু আদালত এই জমির মালিক। প্রধান বিচারপতি আরও বলেন, 13, 14 বা 15 শতাব্দীতে তৈরি মসজিদের কাগজপত্র পাওয়া অসম্ভব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।